আসসালামু আলাইকুম। আমরা রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর মডিউল এ ইন্ট্রোডাকশন লেকচার শিট 1 এ আমরা গতদিন আলোচনা করেছিলাম ঝুঁকি প্রবণতা বা ঝুঁকি ক্ষুধা কি। তো ঝুঁকি প্রবণতা বা ঝুঁকি ক্ষুধা এটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ঝুঁকি নেওয়ার যে ইচ্ছা বা প্রবণতা তাকে আমরা ঝুঁকি প্রবণতা বলি। আর এরপর আছে রিস্ক টলারেন্স, ঝুঁকি সহনশীলতা। ঝুঁকি সহনশীলতা, তো এগুলো আমাদের টিকাতে আসতে পারে। হ্যাঁ, এগুলো আমাদের টিকাতে আসার সম্ভাবনা বেশি। ঝুঁকি সহনশীলতা একটি ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিনিয়োগ এবং সিদ্ধান্তের সাথে সম্পর্কিত সম্ভাব্য ক্ষতি এবং অস্থিরতা সহ্য করার ইচ্ছা এবং ক্ষমতাকে বোঝায়। তাহলে আমাদের সহ্য করার ইচ্ছা এবং ক্ষমতা হচ্ছে আমাদের ঝুঁকি সহনশীলতা, যেটা আমরা এর নাম দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। আর্থিক আর্থিক এবং বিনিয়োগ পছন্দ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এটি উচ্চ রিটার্ন চাওয়া এবং মূলধন সংরক্ষণের মধ্যে উপযুক্ত ভারসাম্য নির্ধারণ করতে সহায়তা করে। ঝুঁকি সহনশীলতার আর্থিক লক্ষ্য বিনিয়োগ জ্ঞান, মেয়াদকাল এবং অনিশ্চয়তার মতো কারণগুলি দ্বারা প্রভাবিত। সাধারণত যাদের উচ্চ ঝুঁকি সহনশীলতা রয়েছে তারা উচ্চ রিটার্নের জন্য আরো বেশি সম্ভাব্য ক্ষতির ঝুঁকি নিতে ইচ্ছুক। আবার কম, মানে মোট কথা, যারা বেশি ঝুঁকি নেয় তারা বেশি মুনাফা বা বেশি রিটার্ন পেতে পারে, আর যারা কম ঝুঁকি নেয় তারা কম রিটার্ন বা কম ঝুঁকি নিয়ে থাকে। ঝুঁকি সহনশীলতা মূল্যায়ন করা এবং বোঝা একটি উপযুক্ত বিনিয়োগ কৌশল তৈরি করার জন্য অপরিহার্য। সুতরাং ঝুঁকি সহনশীলতা একটি নির্দিষ্ট আর্থিক ও বিনিয়োগ লক্ষ্য অনুসরণে অনিশ্চয়তা এবং সম্ভাব্য ক্ষতি সহ্য করা বা গ্রহণ করার জন্য একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইচ্ছা বা ক্ষমতাকে বোঝায়। তাহলে মোট কথা, এটা মনে হয় অতটা ইম্পর্টেন্ট না, তবে আমাদের এই পূর্বেরটা অনেক ইম্পর্টেন্ট। এই যে ঝুঁকি প্রবণতা, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো ঝুঁকি আমাদের সহ্য করার ইচ্ছা বা নেওয়া বা ক্ষমতার ইচ্ছা, ঝুঁকি নেওয়া বা ক্ষমতার ইচ্ছাকে আমরা ঝুঁকি সহনশীলতা বলবো। তো এখন এখানে মূলত বলছে যে যদি আমরা বেশি ঝুঁকি নিয়ে থাকি তাহলে আমরা বেশি রিটার্ন পেতে পারি, আবার কম ঝুঁকি নিলে আমরা কম রিটার্ন পেতে পারি বা কম রিটার্ন আমাদের আসবে। তো যত বেশি ঝুঁকি সহনশীলতা আমাদের থাকবে তত বেশি আমাদের রিটার্ন আসার সম্ভাবনা থাকবে। আচ্ছা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তো এই এই কথাটা, মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো টিকাতে আসার সম্ভাবনা রয়েছে, আমাদের বেশি টিকাতে আসার সম্ভাবনা রয়েছে। এখানে কৌশলগত পরিকল্পনা, কৌশলগত সিদ্ধান্ত, হ্যাঁ, এই ধরনের কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট আর কি, মানে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে এগুলা। তো কৌশলগত যদি থাকে, আপনি বুঝবেন সেটা দীর্ঘমেয়াদী কোনো কাজে সেটা ব্যবহার হবে বা দীর্ঘমেয়াদী কাজের জন্য সেটা আমাদের হবে। তাহলে কৌশলগত পরিকল্পনা কি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কৌশলগত ভাষাটা যখনই আসবে তখন বুঝবেন যে এটা দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত বা দীর্ঘমেয়াদী কোনো কিছু। তো কৌশলগত পরিকল্পনা কি? কৌশলগত পরিকল্পনা এখন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো হয়। তাহলে কৌশলগত পরিকল্পনা হলো একটি বিস্তৃত নথি যা একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী, সাধারণত কমপক্ষে 5 বছরের জন্য লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য কৌশলগুলি ক্রিয়াকলাপ রূপরেখা। কৌশলগত পরিকল্পনা হচ্ছে একটি নির্দিষ্ট রূপরেখা যা সাধারণত কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য 5 বছরের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় বা 5 বছরের জন্য পরিকল্পনা করা হয়। সেটা হচ্ছে আমাদের কাছে বা দীর্ঘমেয়াদী। 5 বছরের জায়গায় আপনারা দেখবেন দীর্ঘমেয়াদী বলতে এখানে কমপক্ষে 5 বছর বোঝাবে। এটি সাধারণত প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের জন্য একটি
চ্যালেঞ্জগুলি এবং সুযোগগুলির মুখোমুখি হয়, তারা এটি বিশ্লেষণ করে এবং এটি কীভাবে সংস্থানগুলির বরাদ্দ এবং সিদ্ধান্ত নেবে এবং নির্দিষ্ট সময়ের অগ্রগতির পরিমাপ করে তা একটি রোডম্যাপ তৈরি করে। অর্থাৎ প্রতিষ্ঠান একটি দীর্ঘমেয়াদী কোনো প্রজেক্টে যদি যেতে চায় বা দীর্ঘমেয়াদী কোনো উদ্দেশ্য হাসিল করতে চায়, তাহলে সেক্ষেত্রে তারা এই যে বিভিন্ন আমাদের প্রতিষ্ঠানে যে বিভিন্ন সুযোগ এবং হুমকিগুলো রয়েছে, আমাদের প্রতিষ্ঠানে কী কী সুযোগ রয়েছে এবং কী কী হুমকি রয়েছে, সে বিষয়গুলো আমরা এখানে কম্বিনেশন করে সে বিষয়গুলো আমরা একত্রিত করে আমরা সেই সিদ্ধান্তগুলো বা সেই প্ল্যানিংগুলো আমরা করতে পারি। একটি ভালো কৌশলগত পরিকল্পনা অবশ্যই স্পষ্ট। এই ভাষাগুলো ম্যানেজমেন্টে আমাদের কৌশলগত পরিকল্পনা একটা ম্যানেজমেন্টের এটা কিছু কিছু ভাষা আছে ম্যানেজমেন্টে প্রায় সবগুলো প্রশ্নেই আমাদের অ্যাপ্লাই করা চলে আর কি, বা ঘুরে পেছে অ্যাপ্লাই হয়। তো এখানে তার মধ্যে এরকম যে একটি ভালো কৌশলগত পরিকল্পনা অবশ্যই স্পষ্ট, লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, নমনীয়, পরিবেশের পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এই যে এই বিষয়গুলো এবার এই ভাষাটা আমরা অনেক প্রশ্নের ক্ষেত্রে আমরা লিখতে পারি। এই ভাষাটা যে প্রশ্নগুলো বেশি পজিটিভ মূলক কথা আছে বা পজিটিভ মূলক দিক নির্দেশনা আছে, সেখানে আমরা এইরকম ভাষার কৌশলগত পরিকল্পনার জায়গায় অন্য কোনো পরিকল্পনা থাকলে বা অন্য কোনো থাকলে আমরা সাংগঠনিক আচরণের ক্ষেত্রে থাকলে আমরা একরকম ভাষা আমরা ব্যবহার করতে পারি। উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি প্রতিষ্ঠানে অবশ্যই অনুমোদিত কৌশলগত পরিকল্পনা থাকতে হবে। তাহলে আমাদের যদি প্রবৃদ্ধি অর্জন করতে চাই, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই কৌশলগত পরিকল্পনা থাকতে হবে এবং একটু দক্ষ এবং যৌক্তিক উপায়ে প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিতে হবে। সুতরাং কৌশলগত পরিকল্পনা হলো একটি বিস্তৃত নথি যা একটি সংস্থার দীর্ঘমেয়াদী, সাধারণত কমপক্ষে 5 বছরের জন্য লক্ষ্য উদ্দেশ্য অর্জনগুলির জন্য কমপক্ষে যে কর্মপদ্ধতিগুলো ব্যবহার করতে চায় তার রূপরেখা। তাহলে আমরা কৌশলগত পরিকল্পনা বলতে আমরা এক লাইনে মনে রাখবো, এক লাইনে, এত কিছু না, এগুলো এমনি বানিয়ে রাখতে পারবেন, 2 লাইন বানিয়ে, মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কৌশলগত পরিকল্পনা মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে আমরা আমাদের ব্যাংক দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে যেতে পারে কোন কোন পরিকল্পনা থাকতে পারে? যদি আমাদের ব্যাংক নতুন হয়ে থাকে, তাহলে আমাদের ব্যাংক আমরা আগামী 5 বছর পর, ঠিক 5 বছরের মাথায় আমরা বোনাস দেব, কর্মীদের বোনাস চালু করব, বোনাসের ব্যবস্থা করব, বা আমরা কর্মীদের কোনো ছুটির ব্যবস্থা করব, আমরা প্যাটার্নিটি লিভ দিব, ম্যাটারনিটি লিভ থাকতেই হবে, প্যাটার্নিটি লিভ দিব, বা আমরা যে ট্রেনিং বেনিফিট আছে কর্মচারীদের, যে মানে ম্যাটারনিটি বা প্যাটার্নিটির ক্ষেত্রে যে বাচ্চা হয়, সে বাচ্চা হওয়ার ক্ষেত্রে আমরা আমাদের বেনিফিট দেব, সুযোগ সুবিধা দেব। এগুলো নতুন ব্যাংকের ক্ষেত্রে। পুরাতন ব্যাংকের ক্ষেত্রে হতে পারে যে আমরা আমাদের ব্যাংক যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে আমরা আমাদের ব্যাংক একটু কম্পিউটার নির্ভর কম, বা অনেক দিনের ব্যাংক বা পুরাতন কর্মচারী আছে যারা কম্পিউটার এখন এক্সপার্ট না, ঠিক আগামী 5 বছরের মধ্যে হয়তো দেখা যাচ্ছে কিছু অনেকে এখান থেকে অবসরে চলে যাবে, তারপর নতুন নতুন কর্মচারী রিক্রুটমেন্ট করার পর আমরা আইটি বেসড একটা ব্যাংক গড়ে তুলবো আমরা, মানে সম্পূর্ণ আইটি সম্পূর্ণ একটা ব্যাংক আমরা গড়ে তুলবো, যেখানে এক ডেস্কে বসে আমরা সকল ধরনের সেবা দিতে পারি এরকম। বা আগামী 5 বছরের মধ্যে আমরা হয়তো 2000 কোটি বা 3000 কোটি বা 50,000 কোটি টাকা আমরা অ্যাডভান্স দেখতে চাই, বা আমরা 2000 কোটি বা 1200 কোটি বা 700 কোটি টাকা প্রফিট দেখতে চাই। এইরকম আমাদের পরিকল্পনা থাকতে পারে। এগুলো হচ্ছে কৌশলগত পরিকল্পনা। আচ্ছা, ব্যাংকের কৌশলগত পরিকল্পনা কি কি অন্তর্ভুক্ত থাকতে পারে? তো এখানে কৌশলগত পরিকল্পনা থাকতে পারে পেস্ট, পলিটিক্যাল, ইকোনমিক, সোশিয়াল, টেকনোলজিক্যাল, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত বিশ্লেষণ সহ ব্যাংক যে বাহ্যিক পরিবেশে কাজ করে তার বিশ্লেষণ। আচ্ছা, তাহলে পেস্ট বিশ্লেষণ কি তা আলোচনা করো, বা সংক্ষেপে আসলো, টিকায় আসলো পেস্ট কি।
পেস্ট বিশ্লেষণ। তাহলে পেস্ট বিশ্লেষণ বলতে আমরা তাহলে পি, পলিটিক্যাল, ইকোনমিক, সোশিয়াল এবং টেকনোলজিক্যাল, এই বিষয়গুলো যদি জানেন, এই চারটা শব্দের যদি জানেন, চারটা শব্দ যদি জানেন, তাহলে আপনি কিন্তু টিকা লিখতে পারবেন। যেগুলো আমাদের পলিটিক্যালি, ইকোনমিক এবং সোশিয়াল এবং টেকনোলজিক্যাল দিক থেকে আমাদের অবশ্যই সে বিষয়গুলো প্রত্যেকটা দিক আমাদের বিবেচনা করতে হবে। তা না হলে আমরা আমাদের প্রফিট বা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা অর্জন করতে পারবো না। এরকম ভাবে আপনি লিখতে পারেন। ঠিক এটা হচ্ছে পেস্ট, যেরকম এই যে শর্ট, এটাও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ESW আমাদের টিকা থাকবে এর মধ্যে একটাই। এটা বিশ্লেষণ। শর্ট বিশ্লেষণ কি? তাহলে এটা টিকাতে আসতে পারে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। আমাদের ব্যবসায় যে শক্তি রয়েছে, শক্তি, দুর্বলতা, আমাদের ব্যবসায় দুর্বলতা থাকতে পারে, সুযোগ আছে, হুমকি আছে। এই চারটির কম্বিনেশনে আমরা আমরা আমাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারি বা আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি। আমাদের ব্যাংকের কি শক্তি রয়েছে, আমাদের দুর্বলতা কি রয়েছে, আমাদের সুযোগ কি রয়েছে, আমাদের হুমকি কি থাকতে পারে, এই জিনিসগুলো বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিতে পারি, কৌশলগত সিদ্ধান্ত নিতে পারি। ব্যাংকের কৌশলগত লক্ষ্য, উদ্দেশ্য, কর্পোরেট গভর্নেন্স, আইন ও প্রবিধান মেনে চলা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, এগুলো সব দেওয়া আছে, একবার দেখে যাবেন। তবে এই দুটা কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসতে পারে, আমাদের টিকে আসতে পারে এই দুটা। আচ্ছা, তারপরে আছে ঝুঁকি প্রবণতা বা ক্ষুধার উদ্দেশ্য আলোচনা করুন। ঝুঁকি প্রবণতা বা ক্ষুধার উদ্দেশ্য আলোচনা করুন। আমাদের ঝুঁকি প্রবণতা, রিস্ক অ্যাপেটির উদ্দেশ্য কি, মানে আমরা ঝুঁকি নিতে চাচ্ছি, কেন নিতে চাচ্ছি, এই জিনিসটা আমাদের একটু জানা অত্যন্ত জরুরি। বা এটা আমরা কিন্তু যখন আশঙ্কা পড়েছি তখন কিন্তু এটা বুঝতে পেরেছি ঝুঁকি আমরা কেন নিতে চাই। আমাদের ঝুঁকি কেন নিতে চাই, মূল কথা হচ্ছে যে আমরা ঝুঁকি নিতে চাই এই জন্য আমাদের মুনাফা অর্জনের জন্য, মূল কথা হচ্ছে এটা। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে যে ঝুঁকির উদ্দেশ্য, আমরা বিভিন্ন রকম, এখানে নিম্নলিখিত 5টি অত্যধিক ঝুঁকি ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলোর উপর আলোকপাত করতে হবে। 1 নম্বর হচ্ছে আচরণের সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখা, ব্যাংকের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিস্থাপকতা সংরক্ষণ করা, জনসাধারণের অর্থ বিনিয়োগ করার সময় ক্ষতি এড়ানো। আচ্ছা, তারপর আইনি এবং নিয়ন্ত্রক বাধ্যবাধকতাগুলির সাথে সম্মতি নিষেধ করা, একটি শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ পরিবেশ বজায় রাখা এবং অপারেশনাল ধারাবাহিক রক্ষা করা। এখানে আমাদের কিন্তু প্রফিটের কথা বলা নাই, এখানে আমাদের মুনাফা অর্জন বা মুনাফা অর্জন না, আমরা এখানে লিখবো যে ব্যাংকের লক্ষ্য অর্জনে বা কাম্য লক্ষ্য অর্জনের জন্য সহায়তা বা লক্ষ্য অর্জনের উদ্দেশ্য। এইরকম ভাবে পয়েন্ট এখানে লিখতে পারি। আমরা ঝুঁকি তাছাড়াও নিতে পারি এরকম যে আমরা ঝুঁকি নিই, আমরা আমাদের যে ব্যাংকের যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো আমরা সঠিকভাবে মেনটেনেন্স করার জন্য আমরা এই ঝুঁকিগুলো নিতে পারি। আমরা গ্রাহকদের সুরক্ষা দেওয়ার জন্য ঝুঁকিগুলো নিতে পারি, ঝুঁকি নেওয়া হয়ে থাকতে এই ধরনের বিষয়গুলো এখানে আলোচনায় লিখে দিবেন। মূলত ঝুঁকি প্রবণতা কি, এই জিনিসটা আমরা বুঝতে হবে। ঝুঁকি নেওয়ার ইচ্ছা, সেটা হচ্ছে ঝুঁকি প্রবণতা বা ঝুঁকি ক্ষুধা। ব্যাংকের ঝুঁকি প্রবণতা কাঠামো, রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক, রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক, এই বিষয়টা টিকায় আসে। তো ব্যাংকের রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক এটি কাঠামোগত এবং পদ্ধতিগত অ্যাপ্রোচকে বোঝায়। যখনই আপনি ফ্রেমওয়ার্কের কথা থাকবে, এই ফ্রেমওয়ার্কের কথা বলা থাকবে, তখনই আপনি এই ভাষাটা নিয়ে আসবেন, কাঠামোগত এবং পদ্ধতিগত। কাঠামোগত এবং পদ্ধতিগত এই ভাষাটা তখন আপনাকে নিয়ে আসতে হবে। বোঝায় যা ঝুঁকি গ্রহণের ক্ষেত্রে ব্যাংকের সামগ্রিক দৃষ্টিভঙ্গি, একটি গ্রহণ করতে ইচ্ছুক ঝুঁকির মাত্রা এবং এটি যে ধরনের ঝুঁকি সহ্য করতে ইচ্ছুক তা নির্দেশ করে।
ফ্রেমওয়ার্ক ব্যাংকের কৌশলগত লক্ষ্য, ঝুঁকি ব্যবস্থাপনার উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তার সাথে ব্যাংকের ঝুঁকি গ্রহণের কার্যক্রমকে একত্রিত করে এবং সংজ্ঞায়িত সীমার মধ্যে ঝুঁকিগুলি পর্যবেক্ষণ পরিচালনার জন্য ক্রিয়াগুলি সম্পাদন করে। তো শেষে যেটা বলা আছে যে একটু দেখি, রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক হলো একটি কাঠামোগত পদ্ধতি যা প্রতিষ্ঠানগুলি তাদের কৌশলগত উদ্দেশ্যগুলি অনুসরণ করার জন্য বিভিন্ন ধরনের ঝুঁকি নেওয়ার ইচ্ছা এবং ক্ষমতাকে সংজ্ঞায়িত করে, মূল্যায়ন করে এবং যোগাযোগ করে। অর্থাৎ আমরা এটা পদ্ধতিগত, ঝুঁকি প্রবণতা শুধু ঝুঁকি নেওয়ার ইচ্ছা, আর ঝুঁকি রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক বলতে একটা কাঠামোগত, একটা দলগত, একটা প্রতিষ্ঠানের সামগ্রিকভাবে আমাদের একটা প্রাতিষ্ঠানিক যে কাঠামোগত পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী আমাদের ঝুঁকি নেওয়ার ইচ্ছা প্রবণতাকে আমরা রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক বলবো। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ফ্রেমওয়ার্ক যখন বলা থাকবে তখন বুঝবেন যে সমগ্র প্রতিষ্ঠানের যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটাকে এটা বুঝাবে। আর শুধু রিস্ক অ্যাপেটাইট বলতে বুঝাবে, রিস্ক অ্যাপেটাইট বলতে ঝুঁকির প্রবণতা, মানে কোনো বিশেষ ইউনিট বা বিশেষ, সেটা একজন ব্যাংকের ম্যানেজারে হতে পারে, একটা ব্রাঞ্চের হতে পারে, কোনো একটা ইউনিটের হতে পারে, কোনো একটা ইউনিট বলতে হয় ক্রেডিট ডিপার্টমেন্টের, না হলে জিবি, না হলে ক্যাশ, না হলে অপারেশনাল, এরকম। আর এখানে কাঠামোগত যেটা ফ্রেমওয়ার্ক যেটা থাকবে সেটা সামগ্রিক ব্যাংকের যে ঝুঁকি কাঠামোটা, সেই ঝুঁকি কাঠামোটাকে বোঝাবে। তাহলে এখানে বলা আছে কোন কোন কাঠামো, কোন কোন বিষয় বা মানদণ্ড ঝুঁকি প্রবণতা বা কাঠামোতে অন্তর্ভুক্ত করা উচিত। রিস্ক অ্যাপেটাইটে অন্তর্ভুক্ত করা উচিত সংগঠনের উদ্দেশ্য, 2 নম্বর, অন্তত বার্ষিক পরিচালনা পর্ষদ দ্বারা পর্যালোচনা এবং অনুমোদিত হবে। ঝুঁকি কাঠামোটা, ঝুঁকি প্রবণতাটা আমাদের বার্ষিক পরিচালনা পর্ষদ দ্বারা পর্যালোচনা এবং অনুমোদিত হবে। তারপরে সংগঠনের কৌশল, উদ্দেশ্য এবং মূল স্টেক হোল্ডারদের দাবির সাথে সঙ্গতিপূর্ণ হবে। সমস্ত মূল ঝুঁকি কভার করে এবং ঝুঁকির পছন্দগুলি নিয়ে আলোচনা করে যেখানে অনুসন্ধান করা হয়েছে সেই ঝুঁকিগুলি হ্রাস করা উচিত। মানে ঝুঁকি রিস্ক অ্যাপেটাইটে কোন কোন বিষয়টা, কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা উচিত সেটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। যে আমাদের যে পরিচালনা পর্ষদ রয়েছে, পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হতে হবে। আমাদের প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। আমাদের সবগুলো ঝুঁকি আমাদের যেন স্বতঃস্ফূর্তভাবে আমরা আলোচনা করতে পারি, আমরা কভার করতে পারি, সেই একটা আমাদের রূপরেখা থাকবে। ঝুঁকি রেজিস্টারের অংশ হিসেবে স্পষ্ট ঝুঁকি নথিভুক্ত, আমাদের ঝুঁকি একটা রেজিস্টার থাকবে, সেই রেজিস্টারের মধ্যে আমরা ঝুঁকিগুলি লিপিবদ্ধ করব, যে কি কি ধরনের ঝুঁকি আমাদের উদ্ভব হয় এবং কোন ঝুঁকিগুলো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, এবং সেগুলো র্যাঙ্কিং করব আমরা। আচ্ছা, তো এরকম ভাবে আমাদের এখানে 6টি দেওয়া আছে। এখানে 2 নাম্বার মনে হয় 2টা পড়েছে, 2টা পড়েছে, 6টি হবে। তো 6টি দেওয়া আছে, এখানে আপনি আপনার মতো করে লেখার চেষ্টা করতে হবে আমাদের। হ্যাঁ, যতই এখানে আপনি কিন্তু এগুলো যতই পড়েন মনে থাকা কিন্তু কঠিন হয়ে যাবে। আপনি ঝুঁকি প্রবণতার এই বিষয়গুলা কাঠামোতে কেন, এটা যদি জানেন তাহলে আপনি কিন্তু এটা লিখতে পারবেন। তাহলে কিওয়ার্ড কোনটা? কিওয়ার্ড হচ্ছে এটাই, ঝুঁকি প্রবণতা। ঝুঁকি প্রবণতা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি লিখতে পারেন। এতগুলো মুখস্থ কিন্তু কখনো থাকবে না। তাহলে আপনার মূল কথা যে ঝুঁকি প্রবণতা কেন ব্যাংকে আমাদের অন্তর্ভুক্ত থাকতে হবে, এই জিনিসটা আমাদের এখানে লেখার চেষ্টা করবো আর কি। ঝুঁকি প্রবণতা দেখুন কত রকম প্রশ্ন এখানে আছে। ঝুঁকি প্রবণতা বিবৃতি বিকাশের পদক্ষেপগুলি আলোচনা করুন। মানে এটা যদি আমরা বিস্তৃত করতে চাই, এটা যদি আরো ভালো করতে চাই, শক্তিশালী করতে চাই, তাহলে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত। ব্যাংকের সামগ্রিক কৌশলগত এবং আর্থিক উদ্দেশ্যে দিয়ে শুরু করুন। বার্ষিক প্রতিবেদন এবং আর্থিক বিবৃতি, নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা, পিয়ার গ্রুপ এবং শিল্পভিত্তিক পোর্টফোলিও বৃদ্ধি, এনপিএল প্রবণতা, লাভজনকতা এবং মূলধন তারল্য এবং ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতি অনুসরণ বিবেচনা করুন।
তাহলে আমাদের এখানে ব্যাংকের যে কৌশলগত পরিকল্পনা আছে সেই কৌশলগত পরিকল্পনা এবং ব্যাংকের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্য আমাদের সেই ঝুঁকি ব্যবস্থাপনার মধ্যে আমাদের অ্যাড করতে হবে। যদি অ্যাড করি তাহলে আমরা সহজেই সেই ঝুঁকি প্রবণতাটা আছে সেই ঝুঁকি প্রবণতাটা আমরা ভালো মতো মানে ফলপ্রসূ হবে আর কি। আর যদি আমাদের লক্ষ্য যে উদ্দেশ্য বা যে পরিকল্পনা বা যে সিদ্ধান্ত নেই না কেন আমাদের ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য আমাদের ঠিক রাখতে হবে। যদি সেটা ঠিক রাখি তাহলে আমাদের সফল হবে, না রাখলে কিন্তু সফল হবে না। ব্যাংকের ঝুঁকি প্রোফাইল তৈরি করুন। আমাদের ঝুঁকি প্রোফাইল তৈরি করতে হবে ব্যবসায়িক লাইন এবং সংশ্লিষ্ট বিভাগের পরামর্শ করে এক্সপোজার এবং সম্ভাব্য ক্ষতি এটা বানিয়ে রাখতে পারেন। ব্যাংকে আমাদের বিভিন্ন লাইনম্যান আছে এবং তাদের সাথে পরামর্শ করে আমাদের নির্দিষ্ট সীমা কতদূর পর্যন্ত আমরা লোন বা লিমিট দিতে পারবো এই যে বিষয়গুলো আমরা সেট করব বা এই বিষয়গুলো আমরা আলোকপাত করব। বোর্ডের অনুমোদন পান এবং এটি সারা প্রতিষ্ঠানে যোগাযোগ করেন। এটা বোর্ডের অনুমোদনের সাপেক্ষে এটা পুরো প্রতিষ্ঠানের সাথে এটা যোগাযোগ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আপনার ব্রাঞ্চের কাজ না। এই বিষয়গুলো হচ্ছে আমাদের হেড অফিসে যারা নীতি নির্ধারকরা থাকে, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা কিন্তু এই বিষয়গুলো দেখভাল করে। এটা আপনার আমার কিন্তু এই বিষয়গুলো দেখভাল করার দরকার নেই। ডিসকাস দ্য এরিয়া অফ রিস্ক অ্যাপটাইট। রিস্ক অ্যাপটাইটের আমাদের এরিয়া চাইছে। রিস্ক অ্যাপটাইট হচ্ছে এর বিস্তৃত পরিধিটা এখানে চেয়েছে যে কতদূর পর্যন্ত আছে। তাহলে রিস্ক অ্যাপটাইট আমাদের ব্যাংকে প্রত্যেকটা সেক্টরে আমাদের রিস্ক অ্যাপটাইট আছে। এখানে অনেকগুলো দেওয়া আছে, বহুগুলো আলোচনা করা আছে। ব্যাংকের যত রকম প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের রিস্ক অ্যাপটাইট আছে। ব্যাংকে যত কাজ করেন আপনি, ব্যাংকে যত কাজ করেন সবগুলো কাজেই রিস্ক অ্যাপটাইটের থাকবে। তার মানে কি, রিস্ক অ্যাপটাইট হচ্ছে ব্যাংকের সকল সেক্টরে সকল কাজে আমাদের রিস্ক অ্যাপটাইট আছে। আপনার সেগুলা সুন্দর মতো লিখবেন। এখানে অনেক সব ধরনেরই আলোচনা করা আছে। তারপরে আছে রিস্ক অ্যাসেসমেন্ট। মানে এই ঝুঁকি এই উদ্দেশ্যে মানে সে রিস্ক শুরু হয়েছে কবে থেকে, রিস্ক শেষই হচ্ছে না। এরপর আছে রিস্ক অ্যাসেসমেন্ট, ঝুঁকি মূল্যায়ন। সবগুলো প্রশ্ন প্রায় একই রকম, সবগুলো প্রশ্ন প্রায় একই। ঝুঁকি মূল্যায়ন, ঝুঁকি মূল্যায়ন বলতে কি, আপনি মূল্যায়ন বলতে আমরা সাধারণত বুঝি যে ভালো বা না খারাপ নাকি এই জিনিসগুলো আমরা বুঝি, যে আমরা অনেকগুলো জিনিস আছে এর মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ বা কোনটা বেশি ভালো কোনটা কম ভালো, তাই না? এই জিনিসগুলো এইরকম র্যাঙ্কিং করাকে আমরা মূল্যায়ন বুঝি, তাই না? ঠিক ঝুঁকিটাও ঠিক একই রকম, যে ঝুঁকিটাও ঠিক একই রকম। আমাদের ঝুঁকি মূল্যায়ন করতে হবে যে একটি ডিপার্টমেন্টে বিভিন্ন রকম ঝুঁকি তৈরি হতে পারে। সেই ঝুঁকিগুলো আমরা মূল্যায়ন করব বা র্যাঙ্কিং করব, যে এটা এই ঝুঁকিটা আমাদের সহনীয় বা এই ঝুঁকিটা কম সহনীয়, এই ঝুঁকি সহ্য করা যাবে না, এই ঝুঁকি আসলে আমাদের বিপদ হতে পারে, এইরকম মূল্যায়ন করা আর কি ঝুঁকিগুলো। তাহলে আমরা এখানে সে বিষয়টাই দেখব যে ঝুঁকি মূল্যায়ন। ঝুঁকি মূল্যায়ন হলো সম্ভাব্য বিপদ, দুর্বলতা এবং প্রতিকূল ঘটনা ঘটার সম্ভাবনা মূল্যায়ন করার একটি পদ্ধতিগত প্রক্রিয়া, যাতে সংশ্লিষ্ট ঝুঁকি ব্যক্তি, সংস্থা এবং পরিবেশের উপর তাদের সম্ভাব্য প্রভাব নির্ধারণ করা যায়। তাহলে সম্ভাব্য প্রভাব নির্ধারণ করা যায় মানে কে কোন প্রভাব ফেলাবে। হয়তো আমরা দেখলাম যে একটি ডিপার্টমেন্টে আমরা জিবিতে যদি দেখি অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে আমরা ট্রানজ্যাকশন প্রোফাইল যদি কোনো কাস্টমারের যদি ঠিকমতো ভাবে না নেয়, এটা আমাদের এটা অনেক বড় ঝুঁকি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে সে হচ্ছে মানে এটিএম কার্ড নিবে কি নিবে না এই জিনিসটা আমরা তার কাছ থেকে জানি নাই বা শুনি নাই, এটা আমরা ফোন দিয়েও আমরা করে নিতে পারবো। এই জিনিসটার রিস্ক কম হতে পারে। তার মধ্যে হচ্ছে এরকম কিছু জায়গায় রিস্ক বেশি, কিছু জায়গায় রিস্ক কম। যে জায়গায় এগুলো আমরা আমাদের কিন্তু কোনটা ছাড়া পড়ে কোনটা ছাড়া পড়ে না, এরকম যে জিনিসগুলো আমাদের ঝুঁকিগুলো তৈরি হয় জিবির দেখছে, যে আমরা দেখা যাচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে টাকা পেমেন্ট করব, এনআইডি কার্ড অনুযায়ী আমরা এনআইডিটা মিলে নেই নাই, একটা ফেক এনআইডি আনছে আমরা মিলে নেই নাই, এরকম আমাদের ঝুঁকি তৈরি হতে পারে বিভিন্ন রকম। কিন্তু কোন ঝুঁকি কিরকম আমাদের বিপদে ফেলাইতে পারে বা কত বড় ক্ষতি সাধন হতে পারে বা ক্ষতি কারণ হতে পারে, সেইভাবে আমরা র্যাঙ্কিং করব।
1 2 3 4 এইভাবে র্যাঙ্কিং করবো আমরা। তাহলে এই যে র্যাঙ্কিং করাটা, এটাই হচ্ছে প্রভাব, যে কোন ঝুঁকি কোনটা কতটা কিভাবে প্রভাব ফেলাচ্ছে, এটা মূল্যায়ন করাটাই হচ্ছে ঝুঁকি মূল্যায়ন হচ্ছে। এতে ঝুঁকি চিহ্নিত করা, বিশ্লেষণ করা এবং অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয় অবহিত করা এবং প্রমোশন ও ব্যবস্থাপনার জন্য কৌশল বিকাশ করা। কিভাবে কার্যকরভাবে ঝুঁকি প্রশমিত করা যায়, পরিচালনা করা যায়, সে সম্পর্কে সচেতন করার জন্য সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য একটি কাঠামো প্রদান করে। নেতিবাচক ফলাফল কমাতে এবং সম্পদ বরাদ্দ অপটিমাইজ করতে অর্থ, নিরাপত্তা ব্যবস্থাপনা, পরিবেশ পরিকল্পনা এবং স্বাস্থ্য সম্পদ সহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রক্রিয়াটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আচ্ছা, ঝুঁকি মূল্যায়ন আমাদের সকল সেক্টরেই প্রয়োজন আসে। যে ঝুঁকিটা মূল্যায়ন আমাদের যতগুলো সেক্টর আছে, আমাদের ব্যাংকিং সেক্টরে যতগুলো ডিপার্টমেন্ট আছে বা যতগুলো বিভাগ আছে, সবগুলো বিভাগে আমাদের ঝুঁকি মূল্যায়ন প্রয়োজন আছে। ঝুঁকি মূল্যায়ন করতে যদি না পারি, তাহলে আমাদের মানে আকস্মিক কোনো ঝুঁকির ফলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তো সর্বশেষে আমাদের বলা আছে, ঝুঁকি মূল্যায়ন হলো একটি পদ্ধতিগত প্রক্রিয়া যে সম্ভাব্য বিপদ অনিশ্চয়তা চিহ্নিত করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা হয় যাতে তাদের সম্ভাবনা এবং সম্ভাব্যতা পরিণতি নির্ধারণ করা যায়, যাতে সেই সকল ঝুঁকি ঘটার যে সম্ভাবনা এবং সম্ভাব্য পরিণতি এবং ঘটলে কি হতে পারে, এই যে পরিণতি, এই পরিণতি নির্ধারণ করতে পারি আমরা ঝুঁকি মূল্যায়ন করার ক্ষেত্রে। তারপরে আছে রিস্ক ট্রিটমেন্ট, ঝুঁকি প্রশমন। ঝুঁকি মূল্যায়ন করার পর আসবে ঝুঁকি প্রশমন, মানে ঝুঁকিটাকে আমরা কি করব, এই ঝুঁকিটাকে আমরা প্রশমন করব, মানে ঝুঁকি যেন তৈরি না হয়, এই বিষয়টা আমরা দেখব। তাহলে ঝুঁকিটাকে আমরা একবার নির্মূল করব, আমরা ঝুঁকিটা যেন উদ্ভব না হয় সেই ব্যবস্থাটা আমরা করব। ঝুঁকি প্রশমন হলো একটি প্রতিষ্ঠানের মধ্যে চিহ্নিত ঝুঁকিগুলি পরিচালনা এবং প্রশমিত করার কৌশল এবং কর্ম বাস্তবায়নের প্রক্রিয়া। এতে ঝুঁকির সম্ভাব্য প্রভাব এবং সম্ভাবনা মূল্যায়ন করা এবং তারপর মোকাবেলা করার জন্য উপযুক্ত ব্যবস্থা নির্বাচন এবং বাস্তবায়ন করাকে বোঝায়। তাহলে মূলত ঝুঁকি মোকাবেলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা। আমরা ঝুঁকি প্রথমে র্যাঙ্কিং করব, ঝুঁকি চিহ্নিত করার পর ঝুঁকি র্যাঙ্কিং করব, র্যাঙ্কিং করার পর আমরা ঝুঁকিগুলো মোকাবেলা করব। মোকাবেলা করার জন্য আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, সেই ঝুঁকি যেন পরবর্তীতে উদ্ভব না হয়, এটা হচ্ছে আমাদের কাছে ঝুঁকি প্রশমন, মানে ঝুঁকিটাকে আর আমরা তৈরি হতে দেব না বা উঠতে দেব না। ঝুঁকি প্রশমনের বিকল্পগুলির মধ্যে হচ্ছে ঝুঁকি পরিহার, ঝুঁকি হ্রাস, ঝুঁকি স্থানান্তর, ঝুঁকি সিদ্ধান্ত গ্রহণ অন্তর্ভুক্ত থাকতে পারে। আচ্ছা, এখানে অনেক ধরনের ওই জন্য কথাই সব বলা আছে। ঝুঁকি প্রশমন হলো প্রশমনের বিকল্পগুলি বিবেচনা করে ঝুঁকি মূল্যায়ন, ঝুঁকি প্রশমন পরিকল্পনা করে। আচ্ছা, তো তাহলে ঝুঁকি প্রশমন হলো ঝুঁকি চিহ্নিতকরণ করে আমরা ঝুঁকিগুলো মূল্যায়ন করব, করে সেগুলো যেন, সেই ঝুঁকি যেন সৃষ্টি না হয়, সেই ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাটার নামই হচ্ছে ঝুঁকি প্রশমন। আর এই প্রশ্নটা এত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে অধিকাংশ অনেক কটা সাবজেক্টে আছে এই প্রশ্নটা। গভর্নেন্সের মানে আমাদের সুশাসনের 3টি লাইন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা সাউন্ড রিস্ক গভর্নেন্স প্রতিরক্ষার যে 3টি লাইনের উপর নির্ভর করে তা বর্ণনা করুন। সাউন্ড রিস্ক গভর্নেন্স মানে সুষ্ঠু ঝুঁকি শাসন প্রতিরক্ষার যে 3টি লাইনের উপর নির্ভর করে সেটা। এখানে প্রতিরক্ষার প্রথম লাইন যারা ফ্রন্টে কাজ করে, প্রতিরক্ষার প্রথম লাইন যারা ফ্রন্টে কাজ করে, আপনি আমি যারা ফ্রন্টে কাজ করে তারা। প্রতিরক্ষার দ্বিতীয় লাইন যারা হচ্ছে অপারেশনাল কাজ করে, মানে সহজে এটা আপনি বানিয়ে লিখতে পারবেন। প্রতিরক্ষার প্রথম লাইন, দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন, এটা মনে রাখবেন। প্রতিরক্ষার প্রথম লাইন হচ্ছে যারা ফ্রন্টে কাজ করে, ফ্রন্ট মানে ব্রাঞ্চে যারা কাজ করে তারা, মানে ক্যাশ অফিসার, জিবি অফিসার, ক্রেডিট অফিসার, এগুলা যারা ব্রাঞ্চে কাজ করে যে অফিসারগুলো, সেগুলো হচ্ছে প্রতিরক্ষার প্রথম লাইন, যারা প্রতিরক্ষার প্রথমে থাকে যারা। তারপরে দ্বিতীয় লাইন কারা, যারা অপারেশন অফসে যারা কাজ করে, আমাদের হেড অফিসে অফসে যারা কাজ করে, এরা হচ্ছে প্রতিরক্ষার দ্বিতীয় লাইন।
আর প্রতিরক্ষার তৃতীয় লাইন হচ্ছে আমাদের যে অডিট অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে অডিট রয়েছে, এই অডিট হচ্ছে আমাদের প্রতিরক্ষার তৃতীয় লাইন। এটা আমাদের এই কথাটা মনে রাখলে আপনি এর উপর বানিয়ে লিখতে পারবেন। প্রতিরক্ষার প্রথম লাইন যারা আমাদের ব্রাঞ্চে প্রথম যে কোনো কাজ বা কোনো ঝুঁকি গ্রহণ করার ক্ষেত্রে কোনো আমরা যে সব উদ্যোগ গ্রহণ করি, যেমন আমরা লোন দিয়ে থাকি, আমরা ডিপোজিট গ্রহণ করে থাকি, আমরা এই যে যে আরএমরা কাজ করে, যে অফিসাররা কাজ করে, এরা হচ্ছে ব্যাংকের হচ্ছে প্রতিরক্ষার প্রথম লাইন। দ্বিতীয় লাইন হচ্ছে যারা অপারেশনাল কাজ করে, আমাদের হেড অফিসে যারা অপারেশনাল কাজ করে থাকে, ব্যাক অফিসে যারা থাকে, হ্যাঁ, তারা হচ্ছে প্রতিরক্ষার দ্বিতীয় লাইন। আর আমাদের অডিট টিম যারা আছে তারা হচ্ছে প্রতিরক্ষার তৃতীয় লাইন। এটা একটু দেখে নেবেন, অনেক মজার পড়া, অনেক বড়, এটা আমি আর পড়লাম না। মূলত এই তিনটা কথা মনে রাখবেন আপনারা। আচ্ছা, তারপরে আছে ইনহেরেন্ট রিস্ক, অন্তর্নিহিত ঝুঁকি। অন্তর্নিহিত ঝুঁকিটা আমাদের একটু বুঝতে হবে। ইনহেরেন্ট রিস্ক এটা টিকাতে আসতে পারে, বুঝতে পেরেছেন? এগুলো টিকাতে আসতে পারে। অন্তর্নিহিত ঝুঁকি এমন এক ঝুঁকি অন্তর্নিহিত ঝুঁকি এমন ঝুঁকি যা প্রতিষ্ঠানের স্বাভাবিকভাবে বিদ্যমান থাকে যখন ঝুঁকি এড়াতে কোনো সুরক্ষা ব্যবস্থা থাকে না। মানে এই ঝুঁকিটা, অন্তর্নিহিত ঝুঁকিটা হচ্ছে এমন ঝুঁকি, এটা প্রতিষ্ঠানে আমাদের থাকবেই। কিরকম বিষয়টা ক্ষতিকারক ঘটনা ঘটার সম্ভাবনার সময় প্রতিষ্ঠানের উপর একটি ঘটনার সম্ভাব্য প্রভাব হিসেবে অন্তর্নিহিত ঝুঁকি প্রকাশ করা যায়। যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং খুব বেশি প্রভাব না ফেলে তাহলে অন্তর্নিহিত ঝুঁকি কম। যদি ঝুঁকি ঘটার সম্ভাবনা বেশি থাকে এবং এর ফলে মারাত্মক প্রভাবও পড়তে পারে তাহলে আমাদের অন্তর্নিহিত ঝুঁকির পরিমাণ বেশি। প্রযুক্তি অন্তর্নিহিত ঝুঁকি তৈরি করতে পারে, একটি সাইবার বিপর্যয় হতে পারে এবং প্রতিরোধ করার জন্য কোনো ফায়ারওয়াল, অনুপ্রবেশ শনাক্ত করার সফটওয়্যার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার না থাকলে এটা করতে পারে। যেহেতু অনলাইনে লেনদেন পরিচালনা অন্তর্নিহিত ঝুঁকি বেশি, তাই নতুন সফটওয়্যার বিক্রেতা বা পদ্ধতি বা কর্মচারী যোগ করে সময় আর্থিক প্রতিষ্ঠানগুলি এই ঝুঁকিগুলো সাবধানে মূল্যায়ন করতে পারে। মানে আমরা কোনো অ্যাসেট যখন ইউজ করি, ব্যাংকে যখন কোনো অ্যাসেট ইউজ করি বা কোনো রিস্ক যখন গ্রহণ করি বা কোনো কাজ যখন আমরা করি, সেই কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের ঝুঁকি থেকেই যায়। প্রত্যেকটা কাজে আমরা ঝুঁকি থেকেই যাই। যেমন এখানে যেটা বলা আছে যে ব্যাংকে আমাদের সাইবার বিপর্যয় হতে পারে, এটা জেনেও কিন্তু আমরা ব্যাংকের সফটওয়্যার, ব্যাংকে কম্পিউটারাইজ বা ব্যাংকে আধুনিকায়ন যে ব্যাংকিং, কম্পিউটারাইজ যে ব্যাংকিং, সেই ব্যাংকিং এর দিকে কিন্তু আমরা যাই, তাই না? আমরা জানি যে সাইবার আক্রমণ হতে পারে, এটা আমাদের অন্তর্নিহিত ঝুঁকি, এটা হতে পারে। আবার অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে আমাদের ঝুঁকি তৈরি হতে পারে। তারপরে আমরা কিন্তু এই ধরনের অনলাইন যে ট্রানজাকশনগুলি, সেই অনলাইন ট্রানজাকশনগুলি আমরা করে আসি। আমাদের কর্মচারীদের মধ্যেও ঝুঁকি থাকতে পারে। কর্মচারীরা, আমরা জানি মানুষ তো ভালো মন্দ মিলেই আছে, জানি মানুষ খারাপ হতে পারে, ব্যাংকের কোনো ক্ষতি হতে পারে কোনো ব্যাংকার দ্বারা, সে স্বাভাবিকভাবে বুঝে হোক না বুঝে হোক কোনো তার দ্বারা ক্ষতি হতে পারে, তারপরে কিন্তু আমরা ব্যাংকে কর্মচারী নেই। এই যে আমাদের মানে কোন সম্পদ বা ম্যান পাওয়ার বা যেটাই ব্যবহার করি না কেন, তার এগেইনস্টে তার ভিতরে যে সব ঝুঁকিগুলো থাকে, মানে এগুলার ব্যবহারের মানে এটা এটা হচ্ছে বিষয়টা এরকম যে এগুলা যে আমরা ব্যবহার করব, যে আমরা সম্পদ, ম্যান পাওয়ার বা কোনো ব্যাংকের যে সকল উপকরণ আছে, সেই উপকরণগুলো ব্যবহার করার পিছনে কিছু ঝুঁকি আমাদের থেকেই যায়। যতই আপনি ম্যান পাওয়ারকে যতই আপনি ট্রেন আপ করেন না কেন, আপনার ম্যান পাওয়ার দেখা যাচ্ছে যে কিছু অসাধু কর্মচারী থাকতে পারে। আপনি যতই ট্রেন আপ করেন না কেন, সফটওয়্যারের মধ্যে আপনার জ্ঞানের ঘাটতি থাকতে পারে, যার ফলে কোনো সমস্যা হতেই পারে, তাই না? এরকম হতে পারে। এগুলো হচ্ছে আমাদের কাছে অন্তর্নিহিত ঝুঁকি। আচ্ছা, অন্তর্নিহিত ঝুঁকির সূত্রটা হচ্ছে আমাদের কাছে এখানে এইরকম দেওয়া আছে। অন্তর্নিহিত ঝুঁকি সমান সমান একটি ঘটনার প্রভাব একটি ঘটনার প্রভাব গুণন সম্ভাবনা।
এটা হচ্ছে অন্তর্নিহিত ঝুঁকির হচ্ছে সূত্র। এখানে অন্তর্নিহিত ঝুঁকি প্রযুক্তিগত ঝুঁকি দেওয়া আছে, আবার কর্মচারীদের ঝুঁকি দেওয়া আছে, আবার বিক্রেতাদের ঝুঁকিও দেওয়া আছে। আমাদের বিভিন্ন সফটওয়্যার বিক্রেতা বা বিভিন্ন কোনো কিছু অ্যাসেট বিক্রেতার মধ্যে আমাদের ঝুঁকিগুলো থেকে যায়। তো অন্তর্নিহিত ইনহেরেন্ট রিস্ক আমাদের এগুলাতে টিকাতে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, আপনি কিন্তু অবশ্যই এগুলা দেখবেন। তারপরে আছে অবশিষ্ট ঝুঁকি, রেসিডুয়াল রিস্ক। রেসিডুয়াল রিস্ক কি? অবশিষ্ট ঝুঁকি। অবশিষ্ট ঝুঁকি হলো ঝুঁকি যা নিয়ন্ত্রণ বিবেচনা করার পরেও থেকে যায়। তাহলে আমরা সেই সব ঝুঁকিকে রেসিডুয়াল ঝুঁকি বলি, অবশিষ্ট ঝুঁকি যেগুলা ঝুঁকি নিয়ন্ত্রণ করার পরেও ঝুঁকি থেকে যায়। সাইবার লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থাপনা বিবেচনা করার পরেও ঝুঁকি থেকে যায়, তাই না? তাহলে সাইবার যে ঝুঁকিগুলো রয়েছে এটা আমরা প্রতিরোধ ব্যবস্থা কিন্তু গ্রহণ করি, অ্যান্টিভাইরাস দিয়ে আমরা সকল ধরনের পেন ড্রাইভ মানে আমরা করি, আমরা অনেক ধরনের সফটওয়্যার ইউজ করি, অ্যান্টিভাইরাস ইউজ করি, অনেক কিছু ইউজ করি, তারপরে আমাদের কিন্তু এটা ঝুঁকিটা থেকে যায়। সেটা হচ্ছে অবশিষ্ট ঝুঁকি, যে আমরা ঝুঁকির জন্য উদ্যোগ গ্রহণ করার পরেও যে কিছু ঝুঁকি থেকে যায় সেটা হচ্ছে অন্তর্নিহিত ঝুঁকি। অন্তর্নিহিত ঝুঁকির সূত্রটা হচ্ছে যে অবশিষ্ট ঝুঁকি। অবশিষ্ট ঝুঁকির সূত্রটা হচ্ছে অন্তর্নিহিত ঝুঁকি গুণন নিয়ন্ত্রণ কার্যকারিতা। তাহলে অবশিষ্ট ঝুঁকি বেশি হয় যখন অন্তর্নিহিত ঝুঁকি বেশি হয়। অবশিষ্ট ঝুঁকি সবচেয়ে বেশি হয় যখন অন্তর্নিহিত ঝুঁকি বেশি হয়। ঝুঁকি কমানোর জন্য নিয়ন্ত্রণ কার্যকর হয় না, নিয়ন্ত্রণ কার্যকর হলে এটি হ্রাস পায়। এই ঝুঁকিগুলো কিন্তু আমাদের টিকাতে আসার সম্ভাবনা রয়েছে, অন্তর্নিহিত ঝুঁকি, রেসিডুয়াল ঝুঁকি। এটা আমাদের গুরুত্বপূর্ণ। ঘটনার তীব্রতা এবং সম্ভাবনা বিবেচনা করে কিভাবে ঝুঁকি প্রশমন করা উচিত, আমরা ঝুঁকিটা কিভাবে প্রশমন করব। তো এখানে আমাদের উচ্চ তীব্রতা এবং উচ্চ সম্ভাবনা, আমাদের যদি তীব্রতা উচ্চ হয়, ঘটনা যদি আমাদের তীব্রতা উচ্চ মানে উচ্চ তীব্রতা হয় এবং উচ্চ সম্ভাবনা হয়, উচ্চ তীব্রতা এবং কম সম্ভাবনা, নিম্ন তীব্রতা উচ্চ সম্ভাবনা, কম তীব্রতা কম সম্ভাবনা। আমরা এখানে কিন্তু তীব্রতা অনুসারে যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে 4 ধরনের তীব্রতা: উচ্চ তীব্রতা উচ্চ সম্ভাবনা, উচ্চ তীব্রতা কম সম্ভাবনা, নিম্ন তীব্রতা উচ্চ সম্ভাবনা, কম তীব্রতা কম সম্ভাবনা। তীব্রতা এবং সম্ভাবনার মধ্যে যে সম্পর্কের ফলে যেটা হয় সেই জিনিসটা এখানে আমরা এই 4 ধরনের পয়েন্ট আমরা এখানে ইউজ করেছি, বা এই 4 ধরনের ব্যবহার করব আমরা, চারটে পয়েন্ট। তারপর ঝুঁকি সহনশীলতা, খরচ সুবিধা বিশ্লেষণ, এটা দিলেও হবে। আমরা 4টা পয়েন্ট দেওয়ার মনে রাখার চেষ্টা করবো আর কি। ঘটনার তীব্রতা এবং সম্ভাবনা বিবেচনা করে, তীব্রতা এবং সম্ভাবনা বিবেচনা করে কিভাবে ঝুঁকি প্রশমন করা হচ্ছে। তাহলে উচ্চ তীব্রতা একটা পড়ি। উচ্চ তীব্রতা এবং উচ্চ সম্ভাবনা, যেসব ঝুঁকির উচ্চ তীব্রতা এবং সংগঠনের উচ্চ সম্ভাবনা রয়েছে সেগুলি সাধারণত সবচেয়ে বেশি গুরুত্ব দিই। তারা অবিলম্বে মনোযোগ প্রয়োজন এবং আক্রমণাত্মক প্রশমন করা উচিত। মানে এই ঝুঁকিগুলোর প্রতি আমাদের মনোযোগ দিতে হবে এবং আক্রমণাত্মক মানে আমরা প্রশমন করতে হবে। মানে এটা আমাদের প্রতি মানে অ্যাগ্রেসিভ ভাবে এই ঝুঁকির প্রতি আমাদের মনোযোগ দিতে হবে এবং এটা যেন প্রশমিত মানে তৈরি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তার প্রশমনের বিকল্পগুলির মধ্যে ঝুঁকি হ্রাস, ঝুঁকির সম্ভাবনা এবং প্রভাব কমানোর জন্য পদক্ষেপ নেওয়া, ঝুঁকি স্থানান্তর। আচ্ছা, এটা দেওয়ার দরকার নেই, আমরা শুধু একটাই এটা দেওয়ার চেষ্টা করবো আর কি। উচ্চ তীব্রতা কম সম্ভাবনা, তাহলে উচ্চ তীব্রতা কিন্তু সম্ভাবনার পরিমাণ কম, মানে কম সম্ভাবনার ঝুঁকি কম ঘটতে পারে, কিন্তু তাহলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এই ঝুঁকিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা নেওয়া উচিত। তাহলে এটা যেমন গুরুত্ব সহকারে বিবেচনা নেওয়া উচিত, যেমন আক্রমণাত্মক ভাবে প্রশমন করা উচিত, মানে খুব দ্রুত প্রশমন করা উচিত। আর এটা কিন্তু অত দ্রুত প্রশমন আমরা এটা আমরা আমলে নিব, বাট দ্রুত প্রশমনের জন্য আমরা করব না। নিম্ন তীব্রতা উচ্চ সম্ভাবনা, তাহলে কম তীব্রতা কিন্তু সম্ভাবনা ঝুঁকি ঘটার
মানে যেগুলো ঝুঁকির তীব্রতা মানে আপনার ক্ষতি কম করবে বাট ঘটতে পারে, ঘটার সম্ভাবনা বেশি আছে, এর মধ্যে যদি হয় তাহলে আমাদের উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে না, তবে তাদের ক্রমবর্ধমান প্রভাব এখনো যথেষ্ট হতে পারে। তাদের একত্রীকরণ প্রতিরোধ করার জন্য ঝুঁকিগুলো সক্রিয়ভাবে পরিচালনা করা উচিত। কম তীব্রতা কম সম্ভাবনা, যদি তীব্রতা কম হয় এবং কম সম্ভাবনা হয় তাহলে এগুলোকে আমরা মানে একবার সর্বশেষ পর্যায়ে রাখবো, যে এই ঝুঁকিগুলো প্রশমিত করার জন্য সর্বশেষ পর্যায়ে রাখবো, যে এটা তীব্রতা কম মানে আপনার ক্ষতির সম্ভাবনা কম রয়েছে এবং ঘটানোর সম্ভাবনা কম রয়েছে, এই ধরনের ঝুঁকিকে আমরা সর্বশেষ লিস্টে রাখবো, মানে এগুলোর উপর গুরুত্ব কম দেবো আমরা। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। দেখুন, এমন কিছু ক্ষেত্র উল্লেখ করুন যেখানে ব্যাংকের নিজস্ব ঝুঁকি কৌশল থাকা উচিত। ব্যাংকের প্রত্যেকটি সেক্টরে তো নিজস্ব ঝুঁকি কৌশল থাকা উচিত, তাই না? যে জায়গাটা আছে ক্রেডিট ঝুঁকি মানে ঋণের ঝুঁকি, বাজারের ঝুঁকি, অপারেশনাল রিস্ক, তারল্য রিস্ক, কমপ্লায়েন্স রিস্ক, মানে প্রত্যেকটি সেক্টরে তো ব্যাংকের নিজস্ব ঝুঁকি কৌশল থাকা উচিত, তাই না? ঝুঁকি আমাদের কৌশল আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন দিয়েছে, তারপরেও ব্যাংক ব্যাংকের প্রত্যেকটি ব্যাংকের নিজস্ব প্রবিধান রয়েছে এবং নিজস্ব ঝুঁকি কৌশল রয়েছে, তারা সেই কৌশলগুলো অ্যাপ্লাই করতে পারে। কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে আপনি আপনার মতো করে দিবেন। ক্রেডিট রিস্ক, বাজার রিস্ক, অপারেশনাল রিস্ক, তারল্য রিস্ক, কমপ্লায়েন্স রিস্ক, চার পাঁচটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন। সম্মানের রিস্ক মানে সুনামগত রিস্ক এখানে দিবেন। তারপরে আছে কৌশলগত রিস্ক, সুদের হারের রিস্ক, সাইবার নিরাপত্তার রিস্ক, মানে এখানে বিভিন্ন রকম রিস্ক দেওয়া আছে, এখানে চার পাঁচটা রিস্ক ইয়া দিবেন আর কি। আচ্ছা, আমাদের এই প্রশ্নটি আমাদের মোটামুটি শেষ। আমরা আপনাদের কোন যাদের আছে ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট সেই সাবজেক্টটা যাদের আছে তারা একটু ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট এখন হবে, আপনারা এই সাবজেক্টটা একটু জয়েন করেন। আজকে ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।